নমস্কার। প্রবোধ কুমার সান্যালের লেখা পূজা কনসেশন। পূজার ছুটিতে হরিহরবাবু বিদেশ বেড়াতে যাবেন। ৮০ টাকার কেরানি, বিদেশে বড় একটা যাওয়া ঘটে না। এত বড় সংসার, অতগুলো বাচ্চা বাচ্চা, তবু পূজার কনসেশন, সস্তায় টিকিট। হরিহরবাবু স্থির করলেন বাবা বৈদ্যনাথ দর্শন করতে যাবেন। বড়বাবুকে ধরে, সাহেবকে ধরে ১৫ দিনের ছুটি পাওয়া গেল। যাবার অন্তত ৭ দিন আগে থেকে তোড়জোড়। যেখানে যত আত্মীয় স্বজন, বন্ধু, পরিচিত সকলের কাছে চিঠি গেল। পাড়ার মুদির দোকান, কিনু স্যাঁকড়া, কয়লাওয়ালা, ভৃগু পরামানিক, নটবর, ধোবা ইত্যাদি সবাই জেনে গেল হরিহরবাবু বিদেশ যাবেন। ৭ দিন আগে থেকে হরিহরবাবুর ঘুম নেই, স্নানাহারের সময় নেই। ছেলে মেয়েদের সঙ্গে বচসা, বাড়ির লোকের সঙ্গে বিবাদ, গিন্নির সঙ্গে মনোমালিন্য। তার কারণ, তার নাকি এত বড় একটা কাণ্ড কারখানার দিকে যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে না। তিনি বললেন, কোন দিক সামলাই? আমি এত পেরে উঠবো কেমন করে? গিন্নি বললেন, কিসের এত হুড়োহুড়ি? এখনো তো অনেক দেরি। দেরি? তোমার আর কি বলো, আমার যে প্রাণ যায়। এত কেনাকাটা কে করবে? কিসের কেনাকাটা? শোনো কথা বলি। হরিহরবাবু মেজের ওপরে বসে পড়লেন। তিনি একই মোটা মানুষ, এত বড় ভুঁড়ি, গত বছরে অসুখ থেকে উঠেছেন, তার উপরে এই পরিশ্রম। মেয়ে মানুষ, ওরা কি জানে কতটুকু ওরা বোঝে? ওদের সাধ্যই বা কতটুকু? যা করে সবই তো এই শর্মা। হরিহরবাবু বললেন, তোমার মতন কুঁড়ে হলে আর রেলগাড়িতে উঠতে হচ্ছে না। এই বলে আবার তিনি ছুটলেন। পথ দিয়ে ছুটতে ছুটতে চললেন। চীনাবাজার থেকে ছেলে মেয়ের জুতো, হাওড়ার হাট থেকে সস্তায় কাপড়, মুরগিহাটা থেকে গায়ের জামা, চাঁদনি থেকে দুখানা বিলেতি কম্বল, মোট ঘাট বাজার, ছুপড়ি, চ্যাঙারি, সব শুদ্ধ প্রকাণ্ড এক বস্তা তিনি এনে হাজির করলেন। বিদেশ বিভুঁইয়ে যাবেন, সেখানে হয়তো ডাক্তার বৈদ্য নেই, হয়তো রাত বেড়াতে কোনো একটা বিপদ ঘটতে পারে। এই জন্য তিনি ঔষধপত্র কিনতে শুরু করলেন। জ্বরের জন্য কুইনিন, আমাশায় ক্লোরোডাইন, কলেরায় ক্যাম্ফার, সর্দির ইউক্যালিপটাস অয়েল, কাশির তালের মিছরি, কাটা ছড়ার টিংচার আয়োডিন, ঘায়ে বোরোফ্যাক্স, জামব্যাক ইত্যাদি। রাত্রে পথে বেরোনোর জন্য একটা টর্চ লাইট। সেখানে গিয়ে একটা সংসার পাততে হবে, তা মনে আছে? হরিহরবাবু বললেন। গিন্নি বললেন, সে তো হবেই। তবে চুপ করে আছো কেন? আচ্ছা, তোমার কি একটুও দুশ্চিন্তা হচ্ছে না? জানো, সেই অজানা দেশে হয়তো কিছুই পাওয়া যাবে না। সে তখন দেখা যাবে, বলে গিন্নি চলে গেলেন। পরিশ্রমে হরিহর ঘরমাক্ত। তবু তিনি চুপ করে থাকতে পারলেন না। ঠনঠনে থেকে তিনি এক প্রকাণ্ড চট কিনে আনলেন। তার সঙ্গে আনলেন একটা আম কাঠের বাক্স। তার মধ্যে থালা, বাটি, ঘটি, গেলাস, কড়া, খুন্তি, হাতা, বেড়ি, চাটু, হাঁড়ি, গামলা, ডেকচি সব পুরলেন। সাহায্য করার কেউ নেই, একাই সব করতে হলো। এদিকে তেলের বাটি, নুনের কেড়ে, মশলার কৌটো, ঘিয়ের শিশি, শিলনোড়া, চাকা, বেলুন, বটি, কাটারি সব ঠোকালেন। অত দূর বিদেশে চাল ভালো পাওয়া যায় কি না সন্দেহ। সুতরাং তেল, ঘি, নুন, চাল, ডাল, হলুদ প্রভৃতি সমস্ত তিনি কিনে আনলেন। কারোর কথা তিনি শুনতে রাজি নন। বিদেশে অভিজ্ঞতা বাড়ির কারণ নেই। এখন সবাই মুখ টিপে হাসছে বটে, কিন্তু সেই দুর্দিনে এইসব বড়ই মিষ্টি লাগবে। একসময় তিনি গলা বাড়িয়ে বললেন, বলি শুনছ, ছোট ছেলেটার জন্য কিছু দুধ দিতে হবে তো। সে দেশে তো গরুও নেই। গিন্নি বললেন, গরু একটা এখান থেকে নিয়ে গেলে হয় না? বলেছ ঠিক, বলে হরিহরবাবু মাথা নাড়লেন। যাই, স্টেশনে গিয়ে একবার জিজ্ঞেস করে আসি। বলেছ তুমি ঠিক। তিনি গভীর চিন্তায় বিমর্ষ হয়ে বেরিয়ে পড়লেন। পাড়ার লোক ডেকে বললেন, হরিহরবাবু, আপনার যাওয়ার কি তবে সব ঠিক? হরিহর বললেন, বাবা বৈদ্যনাথের ইচ্ছে, আমার তো চেষ্টার কোনো ত্রুটি নেই। কাল রাতে আপনার বাড়িতে অত গোলমাল হচ্ছিল কেন? আরে ভাই, এত বড় ব্যাপার, কারোর গা নেই। রাতে জেগে আমি জিনিসপত্র গোছাচ্ছিলুম। আপনার বাড়িতে কারা এসেছিল? হরিহর বললেন, ওহ তা বটে, এসেছিল আমার 2 শালা, বড় ভাইরা ভাই আর আমার ভাগ্নি। তাদের ডেকেছিলুম চিঠি লিখে।
সবাই সামনে এসে না দাঁড়ালে আমি এত কি পেরে উঠি? পাড়ার লোক বললে, আপনারা কজন যাবেন? আমি, আমার স্ত্রী আর 3টে ছেলে মেয়ে। আচ্ছা দেখুন বিনয়বাবু, আপনি একবার আসুন তো আমার ঘরে। আমার মাথার আর ঠিক নেই, দেখে যান তো আর কিছু দরকার লাগতে পারে কিনা। বিনয়বাবু এসে দাঁড়ালেন, বললেন, সবই হয়েছে, বিছানা কিছু কম। ওই শোনো, ওগো, কোথায় গেলে? আমি তখনই বললুম, ঠিক ঠিক, সামনে অক্টোবর মাস বটেই তো। সেদিন সমস্ত দিন হরিহর বিছানাপত্র গোছালেন। লেপ 4টে, বালিশ 11টা, কাঁথা 6খানা, মাদুর 3টে, তোশক 5খানা, চাদর 7খানা, শতরঞ্চি 3খানা। এত বিছানা তার নিজের ছিল না। শালা, শালি, বড় বোন, মাস্তুতো ভাই, মামা, পাশের বাড়ির বড় বউ, বিনয়বাবুর স্ত্রী, সকলের কাছে 15 দিন করে বিছানাগুলো ধার করে আনলেন। নিয়ে এক জায়গায় স্তূপাকার করলেন। জিনিসপত্র মোটঘাট, পোটলা পুটলি, চুপড়ি চাঙারি প্রভৃতি তার শোবার ঘর বোঝাই হয়ে গেল। রাত্রে ছেলে মেয়ে স্ত্রী নিজে ঘরে আর শোবার জায়গা পেলেন না। সকলে বাইরে শুয়ে 2 দিন রাত কাটালো। প্রথমে শরৎকালের গুমোট গরম, সুতরাং ঘরের ভেতরে ঠাসাঠাসি জিনিসপত্রে আরশোলা, পিঁপড়ে, মাকড়সা, বিছে ইত্যাদির উৎপাতে 2 দিন আগে থেকে ঘরের মধ্যে প্রবেশ করা কঠিন হয়ে উঠল। নিচের দালান থেকে ওপরের ঘর পর্যন্ত অসংখ্য পুঁটলি, বস্তা, বাক্স, তোরঙ্গ, ব্যাগ, বিছানা, মোট খাট ইত্যাদি, আর পা বাড়াবার ঠাঁই রইল না। গরুর গাড়ি না হলে এত জিনিসপত্র স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া যাবে কেন? অবশেষে হরিহরবাবু 2খানা গরুর গাড়ির বন্দোবস্ত করে আনলেন। ফিরে যখন এলেন, দেখা গেল আবার তার সঙ্গে 1 গাড়ি জিনিসপত্র। সেই অজানা দেশে হয়তো খাবার জল পাওয়া যাবে না, সুতরাং প্রকাণ্ড 2 ট্রাঙ্ক এলো। বড় 1 টিন কেরোসিন তেল, চোর ডাকাত তাড়াবার জন্য 4টে বড় লাঠি, 6টা হেরিকেন লণ্ঠন, 3টে আলিগড়ের তালাচাবি, 5টা বালতি, 1 রাশ খাম, পোস্টকার্ড, ডাকটিকিট হিসেবে বড় 1খানা জাবেদা খাতা, গোটা কয়েক হুঁকো, কলকে, তামাক, টিকে, 1 রাশ দড়ি। পাড়ার বড় বউ হরিহরের স্ত্রীকে ডেকে বললেন, এত জিনিসপত্র নিয়ে আপনারা কত দূর যাবেন বৌদিদি? হরিহরের স্ত্রী হেসে বললেন, বিলেত। অবশেষে যাবার দিন এলো। বেলা 12টার ট্রেন। কিন্তু আগের রাত্রে হরিহর আর ঘুমোলেন না। কেবল তাই নয়, পরদিন ভোরে জিনিসপত্র বাঁধাছেঁধা করার ভয়ে দেখিয়ে তিনি স্ত্রীকে জেগে থাকতে বললেন। ছেলে মেয়েদের চিমটি কেটে শেষ রাত্রে উঠিয়ে দিলেন। গোলমাল ও চিৎকার, পাড়ার লোকে সেই রাত্রে আর ঘুমোতে পারল না। ভোরবেলায় একদল মুটে 2খানা গরুর গাড়ি নিয়ে এসে হাজির। সকালবেলা নানা দিক থেকে আত্মীয় স্বজন তার দরজায় উপস্থিত। পাড়ার লোক দল বেঁধে সারি সারি ওপরের জানলায় ও বারান্দায় দাঁড়িয়ে গেল। সকালবেলা আহারাদির ব্যবস্থা যেমন তেমন। ছেলে মেয়েদের দিকে যথেষ্ট মনোযোগ দেওয়ার অভাবে তারা 2-3 দিনে অযত্নে অনাহারে কাহিল হয়ে পড়েছে। স্ত্রীর সঙ্গে স্বামীর বিবাদ, বিদেশে যাওয়ার এই সব হাস্যকর আয়োজন সাহায্য না করার জন্য হরিহর স্ত্রীর মুখ দেখছে না আর কিছুদিন। যাই হোক, কোনো রকমে ভাতে ভাত খেয়ে সেদিনের মতন কাজ সারা হলো। কুলিদের সাহায্যে বেলা 9টা নাগাদ হরিহর 2খানা গরুর গাড়িতে জিনিসপত্র গুছিয়ে নিয়ে 33 কোটি দেবতাকে প্রণাম জানিয়ে কপালে দইয়ের ফোঁটা এঁকে সিদ্ধিদাতা গণেশের চরণ সেবা করে জয় দুর্গা শ্রীহরি বলে যাত্রা শুরু করলেন। যাবার সময় তার ছোট শালাকে বললেন, আমি স্টেশনে গিয়ে জিনিসপত্র বুক করব, তুমি ভাই গিয়ে সকলের টিকিট কাটবে। দেখো 11টার মধ্যে অবশ্য পৌঁছানো চাই, পুজো কনসেশনের ভিড়, দেরি হলে আর জায়গা পাবে না। কালীপদ বললেন, কোনো ভয় নেই, আমি ঠিক নিয়ে যাব, আপনি যান। সমস্ত পাড়া সচকিত করে সকলকে হাসিয়ে সকলের বিস্মিত দৃষ্টির ওপর দিয়ে বাবা বৈদ্যনাথ যাত্রী হরিহর চৌধুরী মশাই আরেকবার দুর্গা বলে যাত্রা শুরু করলেন। গাড়ি 2খানা পাড়ার ভিতর দিয়ে ঘটর ঘটর করে চলতে লাগলো। আর আমাদের হরিহর বাবু সেই সকল জিনিসপত্রের ওপরে বসে তার নতুন কেনা গরুর গলায় দড়িটা ধরে বসে রইলেন। গরু চলল, গাড়িও চলল সঙ্গে সঙ্গে। স্টেশনে এসে দেখা গেল গাড়ির 2 ঘন্টা দেরি।
জিনিসপত্র যথারীতি বিধি ব্যবস্থা করে হরিহর এক জায়গায় স্তূপাকার মালপত্রের পাশে এসে বসলেন। কদিন থেকে পরিশ্রমের শেষ নেই, রাত কাটে জেগে, তার উপর মোটা মানুষ, একদিকে উপবাস চলছে, ক্লান্তিতে হরিহরের চোখে ঘুম জড়িয়ে আসে। তিনি একটা বড় মোটের গায়ে হেলান দিয়ে চোখ বুজলেন। গাড়ির তখনও অনেক দেরি। মাত্র কয়েক মিনিট আগে তার ঘুম ভাঙল, তখন ঘন্টা দিয়েছে। দ্রুত উঠে দাঁড়িয়ে হাঁকাহাঁকি করতেই কুলি এলো, 10 জন কুলি। সেই 10 জন মিলে তার মালপত্র নিয়ে প্ল্যাটফর্ম পেরিয়ে গাড়িতে তুলল। গাড়ি ছাড়তে আর বিলম্ব নেই। কিন্তু কই তার স্ত্রী, ছেলে মেয়ে, তার শ্যালকরা, তারা সব কোথায় গেল? হরিহর আকুল হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। হে নারায়ণ, মধুসূদন, তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। 2-1 মিনিট মাত্র বাকি। এমন সময় তার শালা ছুটতে ছুটতে এসে হাজির। চিৎকার করে বললে, আপনি করছেন কি? নামুন নামুন, এটা তারকেশ্বরের গাড়ি। শিগগির, আর সময় নেই। দেওঘরের গাড়ি আর 3 মিনিট। আসুন, শিগগির আসুন। পাগলের মতন হরিহর প্ল্যাটফর্মে ঝাঁপ দিলেন। কুলি কুলি, শিগগির মাল নামাও। এই কুলি, এই কুলি। আবার জিনিসপত্র নামাতে হলো। 15 জন কুলি, 15 টাকা বকশিস। অনেক ভাঙলো, মচকালো, নষ্ট হলো। চালের বস্তা ফাটলো, তেলের টিন ফুটো হলো, জলের কলসি ভেঙে ছত্রখান হলো। দেওঘরের ট্রেনে ছাড়তে তখন 1 মিনিট বাকি। ছুটতে ছুটতে গিয়ে বেচারি হরিহর কাছা খুলে গেল। সেই অবস্থায় উদ্ভ্রান্তর মতন উন্মত্ত হয়ে তিনি গাড়ি পর্যন্ত এসে পৌঁছলেন। কুলিরা তখন জিনিসপত্র এনে পৌঁছতে পারেনি। শ্যালক কেবল একটা বিছানা ও একটা কাপড়ের সুটকেস হিঁচড়ে এনে গাড়িতে তুলে দিল। স্ত্রী স্বামীর হাত ধরে গাড়িতে তুলে নিয়ে বললেন, মরণ তোমার, থাক সব, তুমি উঠে এসো। গাড়ি ছেড়ে দিল। হরিহর ফ্যাল করে গলা বাড়িয়ে চেয়ে রইলেন। শ্যালকের হেফাজতে সমস্ত মালপত্র প্ল্যাটফর্মেই পড়ে রইল।